সো এখন আমাদের পড়ার টপিক হচ্ছে সমতাকরণ। আর সমতাকরণ এই টপিকটা এই অধ্যায়ের সবচেয়ে হার্ড একটা টপিক। এটা নিয়ে আমরা অনেকেই প্রবলেম ফেস করে থাকি। সো এখন আমরা সমতাকরণটা কীভাবে আমরা খুব সহজে সলভ করতে পারবো সেটা দেখব। তো খেয়াল করো, জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ এখানে আমরা এটা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতি, আর একটা হচ্ছে জারণ সংখ্যার সাহায্যে সমতাকরণ পদ্ধতি। ওকে, সো আমরা যখন বোর্ড পরীক্ষায় কোনো প্রশ্নের অ্যান্সার করতে যাব, যেগুলো সমতাকরণের অ্যান্সার করতে যাব, তখন অবশ্যই আমাদেরকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে অ্যান্সার করতে হবে। কিন্তু যখন আমরা মনে করো যে সাপোজ মেডিকেলের কোনো একটা কোশ্চেন সলভ করতেছি, বা ভার্সিটি বা বুয়েট ইঞ্জিনিয়ারিং যেগুলো আমাদের ভার্সিটি থাকে সেগুলো কোশ্চেন সলভ করতে গেলে আমরা তখন জারণ সংখ্যার সাহায্যে সলভ করলেও কোনো সমস্যা হবে না। বাট আমরা যখন বোর্ড পরীক্ষায় সমাধান করব তখন অবশ্যই আমাদেরকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান করতে হবে। এখন খেয়াল করো, এই যখন আমরা সমতাকরণ করব তার আগে আমাদের কিছু জিনিস মুখস্থ করতে হবে বা কিছু জিনিস একদম মাথায় ঢুকিয়ে রাখতে হবে। সেগুলো হচ্ছে যে বিক্রিয়ার পূর্বে এবং পরের অবস্থা, অর্থাৎ আমাদের জারণ বিজারণ বিক্রিয়ায় কী থাকে, জারক এবং বিজারক থাকে। এখন আমাদের মুখস্থ করতে হবে বিক্রিয়ার পূর্বের এবং পরের অবস্থা, অর্থাৎ আমরা যখন কোনো জারণ বিজারণ বিক্রিয়া ঘটাবো তখন দেখা যায় কি জারক এবং বিজারক থাকে। তো বিক্রিয়া হইলে হয় কি, জারক এবং বিজারকের অবস্থার পরিবর্তন হয়। সো আমাদের জারক এবং বিজারকের পূর্বের অবস্থা এবং পরের অবস্থা সম্পর্কে জানতে হবে। তো পূর্বের অবস্থা তো আমাদের কোশ্চেনে দেওয়াই থাকবে, অবশ্যই আমাদেরকে মাস্ট বি পরের অবস্থা জানতে হবে। এখন একটা কথা বলে রাখি, এখানে একটা মাধ্যমের ব্যাপার আছে, সেটা হচ্ছে অম্লীয় মাধ্যম এবং ক্ষারীয় মাধ্যম। জারণ বিজারণ বিক্রিয়া দুইটা মাধ্যমে করা হয়, একটা হচ্ছে অম্লীয় মাধ্যম, একটা ক্ষারীয় মাধ্যম। তো আমাদের বইতে যতগুলো উদাহরণ দেওয়া আছে বা যত কিছু বলা আছে সবগুলোই কিন্তু অম্লীয় মাধ্যমে করা আছে, ক্ষারীয় মাধ্যমে কোনো কিছু নাই। সো আমি বলবো যে ক্ষারীয় মাধ্যমের টোটাল টপিকটা তোমরা বাদ দিয়ে দাও, কারণ ক্ষারীয় মাধ্যম দরকার হচ্ছে না, শুধুমাত্র অম্লীয় মাধ্যম শিখবা। খেয়াল করো, এখানে যতগুলো আমি অবস্থা চেঞ্জ হয়েছে সবগুলোই কিন্তু অম্লীয় মাধ্যমের অবস্থা। দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে Mn2+ পরিণত হয়, K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট সে ক্রোমিয়াম 3+ পরিণত হয়, Fe2+ আয়ন Fe3+ আয়নে পরিণত হয়, কপার 2+ আয়ন কপার প্লাস আয়নে পরিণত হয়, পারঅক্সাইড আয়ন 2O2- পরিণত হয়। তো তোমাদের কাছে যে বোর্ড বই আছে বা যে NCTB প্রদত্ত বইটা আছে সেটা অবশ্যই তোমরা যখন ফলো করবা তখন এই ধরনের একটা ছক পাবা। ঠিক আছে, এই ছকটা সম্পূর্ণ তোমরা পারলে মুখস্থ করে রাখবা। আর যত বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা এক সময় কিন্তু মাথায় চলে আসবে তোমাদের। তো এটা মুখস্থ করা কোনো বেশি টাফ কিছু না। এখন খেয়াল করো, জারণ বিজারণ সমতা করানোর জন্য আমরা যখন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করব তখন আমাদের বিভিন্ন স্টেপ ফলো করতে হবে, অর্থাৎ এই স্টেপ ফলো করে আমরা তারপরে বিক্রিয়াটা সমাধান করব বা সমতাকরণ করব। প্রথম স্টেপ হচ্ছে আমাদের দর্শক আয়ন বাদ দিয়ে কঙ্কাল সমীকরণ লিখতে হবে। এখন আমি যদি বলি দর্শক আয়ন কী জিনিস, একটা জিনিস চিন্তা করো, একটা জায়গায় মারামারি লাগছে, অনেকজন মানুষ মারামারি করতেছে। তো রাস্তাঘাটে কি মানুষ থাকে না, তারা কি করবে, দাঁড়ায় দাঁড়ায় দেখবে না, তারা বাধা দিবে না, তারা গিয়ে মারামারি করবে। অর্থাৎ তাদের কাজ কি, নীরবে চুপচাপ দেখা হয়। এটাই হচ্ছে দর্শকের কাজ। অর্থাৎ আমরা সোজা কথায় বলতে পারি নীরব দর্শক। দর্শক আয়ন হচ্ছে সেই জিনিস যে বিক্রিয়াটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া কী ঘটে, জারণ মানের হ্রাস বা বৃদ্ধি ঘটে। কিন্তু যে সকল মৌলের বা আয়নের জারণ মান হ্রাস বা বৃদ্ধি ঘটবে না, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, তাদের কি আমরা বলবো দর্শক আয়ন। অর্থাৎ সোজা কথায় আমি বলতে পারি যা বিক্রিয়ায় যাদের জারণ মান পরিবর্তন হয় না তাদেরকে আমরা বলবো দর্শক আয়ন। বিশেষ করে গ্রুপ 1 এবং গ্রুপ 2। খেয়াল করো, গ্রুপ 1 এবং গ্রুপ 2 কিন্তু জারণ মান কখনোই চেঞ্জ হয় না। গ্রুপ 1 এর জারণ মান সবসময় +1 আর গ্রুপ 2 এর জারণ মান সবসময় +2। এই জন্য গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলো কিন্তু দর্শক আয়ন হতে বাধ্য। এবার খেয়াল করো, 2 নম্বর পয়েন্টে কি বলছি আমরা, জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া লিখতে হবে। আমরা কিন্তু বিক্রিয়া চিনে এসেছিলাম, সমতাকরণের আগে কিন্তু আমরা বিক্রিয়া চেনা একটা পার্ট পড়ে এসেছি। তো বিক্রিয়া চেনা যদি হয় তাহলে আমরা জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু ইজিলি আমরা আলাদাভাবে লিখতে পারবো। লেখার পরে খেয়াল করো, জারকে যতগুলো অক্সিজেন থাকবে, জারকের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে কমপক্ষে মাস্ট বি অক্সিজেন থাকাই লাগবে। জারকে কিন্তু মাস্ট বি অক্সিজেন থাকবে। জারকে যতগুলো অক্সিজেন থাকবে ডান পাশে ততগুলো আমরা পানি লিখব। যদি জারকে 5টা অক্সিজেন থাকে তাহলে আমরা ডান পাশে 5টা পানি লিখব। যদি জারকে 7টা অক্সিজেন থাকে তাহলে আমরা ডান পাশে 7টা পানি লিখব। এখন খেয়াল করো, যে কয়টা পানি লিখব তার দ্বিগুণ সংখ্যক কী লিখতে হবে, H+ লিখতে হবে। কেন দ্বিগুণ সংখ্যক H+ লিখবা, খেয়াল করো, পানিতে হাইড্রোজেন আছে কয়টা, একটা পানিতে মানে একটা পানির অণুতে হাইড্রোজেন থাকে 2টা। তাহলে আমার মনে করো যে জারকে 5টা অক্সিজেন আছে, তাহলে আমার পানি উৎপন্ন হবে কয়টা, 5টা। তাহলে 5টা পানি যদি উৎপন্ন হয় তাহলে হাইড্রোজেন উৎপন্ন হবে কয়টা, 10টা। তাহলে আমার বাম পাশে কয়টা H+ লিখতে হবে, 10টা H+ লিখতে হবে। এবং এইটা কিন্তু সম্পূর্ণ আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার ভিতরেই করতে হবে। এবার খেয়াল করো, 3 নম্বর পয়েন্ট কি বলছে, উভয় বিক্রিয়াতে চার্জের সংখ্যা সমান করতে হবে। আমরা যখন জারণ বিজারণ বিক্রিয়া করব তখন দেখবো যে বাম পাশে এবং ডান পাশের চার্জের কিন্তু একটা ভিন্নতা আসবে। সো এই চার্জের ভিন্নতাটাকে আমার কী করতে হবে, সমতা করতে হবে। সমতা মানে সমান করতে হবে, উভয় পাশে চার্জের সমতা করতে হবে। অর্থাৎ জারণ বিক্রিয়ার বাম পাশে এবং ডান পাশে যে কয়টা চার্জ আছে সেই চার্জের পরিমাণটা আমাকে সমান করতে হবে। বিজারণ বিক্রিয়ার বাম পাশে এবং ডান পাশে যে পরিমাণ চার্জ থাকবে সেই চার্জ পরিমাণগুলো আমাকে সমান করতে হবে।
এজন্য আমরা প্রয়োজনীয় পরিমাণ কি যোগ করব, ইলেকট্রন যোগ করব। ইলেকট্রন ছাড়া অন্য কিছু কিন্তু আমাদের যোগ করা সম্ভব না, কারণ একটা জিনিস চিন্তা করো, এখানে লেনদেন করার জন্য কি আছে, ইলেকট্রন আছে, তাহলে সমতা করতে গেলে নিশ্চয়ই আমাদেরকে ইলেকট্রন দ্বারা সমতা করতে হবে। খেয়াল করো 4 নাম্বার স্টেপ কি বলা হয়েছে, আমাদের যখন এরকম সমতা করা হয়ে যাবে ইলেকট্রন দ্বারা এবং চার্জের সংখ্যা সমতা করা হয়ে যাবে, তখন আমরা জারণ বা অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া দুইটা যোগ করে দেব। দুইটা যোগ করে দেওয়ার পরে আমাদেরকে দর্শক আয়নগুলো বসাতে হবে, অর্থাৎ যে দর্শক আয়নগুলো আমরা বাদ দিয়ে দিয়েছিলাম একদম প্রথম স্টেজে, সেই দর্শক আয়নগুলো আমরা এগেইন বসাবো। বসানোর পরে পঞ্চম স্টেপ হচ্ছে আমাদের সবগুলো মৌলের সংখ্যা পুনরায় হিসাব করতে হবে। দেখা যায় কি যে আমরা যখন দুইটা বিক্রিয়া যোগ করে ফেলবো, যোগ করার পর অনেক সময় বিক্রিয়ার হিসাব মিলে যায়, আবার অনেক সময় বিক্রিয়ার হিসাব কিন্তু মেলে না, তখন আমাদের কি করতে হবে, সবগুলো মৌলের সংখ্যা পুনরায় হিসাব করতে হবে। অর্থাৎ বাম পাশে যে কয়টা মৌল আছে ডান পাশে ঠিক একই সংখ্যক মৌল আছে কিনা, বাম পাশে যতগুলো আয়ন আছে ঠিক ডান পাশে একই সংখ্যক আয়ন আছে কিনা, এগুলো আমাদেরকে হিসাব করতে হবে। যদি আমরা হিসাব করে দেখি যে না এভরিথিং ইজ ওকে এবং সব কিছু ঠিক আছে, হিসাব ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে হবে যে বিক্রিয়াটা করা সুন্দর হয়েছে বা সমতাটা আমাদের ঠিক করা আছে। তো এতক্ষণ আমরা দেখলাম সমতাকরণের নিয়মসমূহ। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। খেয়াল করো, আমরা KMnO4 প্লাস FeSO4 প্লাস H2SO4 এরকম একটা বিক্রিয়া ঘটাবো। ওকে, তো খেয়াল করো প্রথম আমাদের নিয়মটা কি ছিল, প্রথম স্টেপটা ছিল আমাদের দর্শক আয়ন বাদ দিয়ে কঙ্কাল সমীকরণ বা আয়নিক সমীকরণটা লিখতে হবে। তাহলে এখানে দর্শক আয়নটাকে নিশ্চয়ই পটাশিয়াম দর্শক আয়ন, কারণ সে প্রথম গ্রুপের মৌল। এইখানে দর্শক আয়নকে সালফেট, কারণ সালফেটের যার মান অলওয়েজ -2, সে কখনোই -2 থেকে অন্য কোনো কিছুতে পরিণত হয় না। আর এখানে দর্শক আয়নকে, এখানে দর্শক আয়ন সালফেট। তাহলে আমরা এই দর্শক আয়নগুলো বাদ দিয়ে জাস্ট কঙ্কাল সমীকরণটা লিখি। তাহলে কঙ্কাল সমীকরণ যদি লিখি MnO4 মাইনাস Fe2 প্লাস আর এখানে আসে 2H প্লাস। এবার 2 নম্বর স্টেপ হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া লেখা। তো জারণ বিক্রিয়ায় কি অংশগ্রহণ করে, নিশ্চয়ই বিজারক অংশগ্রহণ করবে, আর বিজারণ বিক্রিয়ায় জারক অংশগ্রহণ করবে। তো এখন খেয়াল করো এই MnO4 মাইনাস এটা হচ্ছে আমাদের জারক, তাহলে এটা কোন বিক্রিয়া অংশগ্রহণ করবে, বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা যদি প্রথমে বিজারণ বিক্রিয়া লিখি, তাহলে দেখো MnO4 মাইনাস Mn2 প্লাসে পরিণত হয়। আচ্ছা, জারকে যতগুলো অক্সিজেন থাকবে ডান পাশে ততগুলো পানি লিখতে হবে। কতগুলো অক্সিজেন আছে, 4টা অক্সিজেন আছে, তাহলে পানি লিখবো আমরা 4টা। যতগুলো পানি থাকবে তার দ্বিগুণ সংখ্যক H প্লাস আমাদের বাম পাশে লিখতে হবে। পানি আছে 4টা, তাহলে তার দ্বিগুণ সংখ্যক H প্লাস মানে 8টা H প্লাস আমরা এ পাশে লিখলাম। এখন খেয়াল করো যে আমাদের চার্জের সমতা করতে হবে। স্টেপ 3 তে কী ছিল, চার্জের সমতা করা। আর চার্জের সমতা করার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক ইলেকট্রন যোগ বা বিয়োগ করতে হবে। খেয়াল করো এইখানে আমাদের চার্জ আছে -1 আর এখানে আমাদের চার্জ হচ্ছে +8। তাহলে -1 আর +8 যোগ করলে +7। তাহলে এই পাশে টোটাল চার্জ +7 আর এই পাশে টোটাল চার্জ হচ্ছে +2। তাহলে +7 থেকে +2 করতে গেলে আমরা এই পাশে কয়টা ইলেকট্রন যোগ করব, 5টা ইলেকট্রন যোগ করব। তাহলে এবার একটা হিসাবটা দেখো, -1 +8 -5। দেখো তো আলটিমেটলি হিসাবটা করলে কত আসে, এখানে অবশ্যই +2 আসে আর এর পাশে কত আসে, +2। তার মানে আমাদের চার্জের সমতা আছে। এবার আমাদের জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া কে অংশগ্রহণ করবে, নিশ্চয়ই বিজারক অংশগ্রহণ করবে। তাহলে Fe2 প্লাস Fe3 প্লাসে পরিণত হবে। আচ্ছা, কয়টা ইলেকট্রন এখানে ত্যাগ করতেছে, Fe2 প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করতেছে। আমরা যদি চার্জের সমতা করতে যাই তাহলে দেখো এই পাশে আমরা একটা ইলেকট্রন যোগ করব, আর ওই ইলেকট্রনটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে আমরা এখানে -E দ্বারা লিখে দেব। ওকে, সো এই গেল আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়া, এবং এখানে কিন্তু আমাদের 2 এবং 3 স্টেপ শেষ হয়ে গেছে। চতুর্থ যে স্টেপটা ছিল সেটা হচ্ছে উভয় বিক্রিয়া যোগ করতে হবে এবং দর্শকরা লিখতে হবে। তো আমরা যখন উভয় বিক্রিয়া যোগ করব তার আগে একটা জিনিস খেয়াল করো যে এখানে আমাদের বিজারণ বিক্রিয়ায় গৃহীত হয়েছে 5টা ইলেকট্রন আর জারণ বিক্রিয়ায় ত্যাগ হয়েছে একটা ইলেকট্রন। তো আমরা সবাই জানি কি জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া, এবং জারণে যতগুলো ইলেকট্রন ত্যাগ ঘটবে বিজারণে ততগুলো ইলেকট্রন গ্রহণ ঘটবে। বাট জারণে ত্যাগ হয়েছে একটা, বিজারণে 5টা। তাহলে আমরা যদি এটাকে 5 দ্বারা গুণ করে দিই আর এটাকে যদি 1 দ্বারা গুণ করি তাহলেও কিন্তু আমাদের একটা সমতা আসে। তাহলে এটাকে আমরা যদি 5 দ্বারা গুণ করি, খেয়াল করো 5 দ্বারা গুণ করি তারপর যোগ করে দিচ্ছি। তাহলে MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস Fe2 প্লাস প্লাস 5 ইলেকট্রন মাইনাস 5 ইলেকট্রন Mn2 প্লাস প্লাস 4H2O প্লাস 5Fe3 প্লাস। ওকে, খেয়াল করো এখানে এই 5Fe আর এই 5Fe কাটাকাটি যাচ্ছে। আচ্ছা,
এবার আমাদের কি ছিল, দর্শক আয়নটা বসাতে হবে। তাহলে আমরা দর্শক আয়নটা বসাই দিই। এখানে KMnO4 প্লাস 8H প্লাস 8H প্লাসটাকে আমরা কীভাবে লিখতে পারি, 4H2SO4 লিখতে পারি। তাহলে দেখো আমাদের 8H প্লাস কিন্তু ঠিকই থাকতেছে। আবার Fe2 প্লাস এটাকে আমরা লিখতে পারি FeSO4। খেয়াল করো এটাকে আমরা 5 দ্বারা গুণ করছি, তাহলে 5FeSO4। ওকে, আচ্ছা এবার Mn2 প্লাস, এই Mn2 প্লাসের দর্শক আয়নটাকে এবার তুমি চিন্তা করো এই ম্যাঙ্গানিজের সঙ্গে কে যুক্ত হবে। এখানে এটা হচ্ছে জারক, জারক থেকে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, অক্সিজেন সবগুলো আলাদা হয়ে যায়। এই অক্সিজেন গিয়ে এখানে পানি তৈরি করে, পটাশিয়াম পরবর্তীতে একটা অধাতব আয়নের সঙ্গে যুক্ত হবে, ম্যাঙ্গানিজ একটা অধাতব আয়নের সঙ্গে যুক্ত হবে। এখন এখানে অধাতব আয়ন হিসেবে কি আছে, যেহেতু ম্যাঙ্গানিজ প্লাস তার মানে সে কি একটা মাইনাসের সঙ্গে যুক্ত হবে, মাইনাস হিসেবে এখানে সালফেট, এখানেও সালফেট, তার মানে ম্যাঙ্গানিজ আর সালফেট ছাড়া অন্য কারোর সঙ্গে যুক্ত হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাহলে ম্যাঙ্গানিজ সালফেটের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে উৎপন্ন হবে ম্যাঙ্গানিজ সালফেট প্লাস 4H2O প্লাস 5Fe3 প্লাস। এটা কার সঙ্গে যুক্ত হবে, দেখো ফেরাম একটা ধাতব আয়ন, এটাকেও কি একটা অধাতব আয়নের সঙ্গে যুক্ত হতে হবে। এখন এখানে যুক্ত হওয়ার মতো কে আছে, সালফেট ছাড়া অন্য কিন্তু কেউ নেই। তাহলে আমি বলতে পারি 5Fe3 প্লাস সেও সালফেটের সঙ্গে যুক্ত হবে, তাহলে FeSO4। এখন একটা জিনিস চিন্তা করো, একটা যৌগ যখন যুক্ত হয় তখন, একটা যৌগ যখন উৎপন্ন হয় তখন দুইটা আয়নের মধ্যবর্তী জারণ মানে কিন্তু ইন্টারচেঞ্জ হয়। এখন ফেরামের জারণ মান কত, +3, সালফারের জারণ মান কিন্তু -2, তাহলে জারণ মানে কী হবে, ইন্টারচেঞ্জ হবে। তাহলে Fe2 হবে এখানে আর SO4 হোল 3 হবে। সর্বশেষ যে স্টেপ, পঞ্চম স্টেপ, সেটা একটু ফলো করবো। পঞ্চম স্টেপে বলা হয়েছিল যে সবগুলো মৌলের সংখ্যা হিসাব করতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের পটাশিয়াম আছে কিন্তু এই সাইডে আমাদের কোনো পটাশিয়াম লেখা হয়নি, তার মানে এখানে আমাদের উৎপন্ন হবে পটাশিয়াম সালফেট K2SO4। এখন একটা জিনিস চিন্তা করো, এখানে আমাদের K2SO4 যদি উৎপন্ন হয় তাহলে এখানে পটাশিয়াম হয়ে গেছে কটা, 2টা, তাহলে এই পাশে আমাদের একটা 2 আসবে, 2। এখন যখনই আমরা এখানে 2 বসাই দিই তখন ম্যাঙ্গানিজ হয়ে গেছে কটা, 2টা, তাহলে এখানে আমরা একটা 2 বসাবো। আচ্ছা এখন দেখো তো অক্সিজেন হয়েছে কয়টা জারকে, 8টা অক্সিজেন হয়ে গেছে। তাহলে জারকে যতগুলো অক্সিজেন থাকবে আমার ততগুলোই তো পানি উৎপন্ন হবে, কোথায়, ডান পাশে। তাহলে এখানে আমার 8টা অক্সিজেন হয়েছে, তাহলে এখানে পানি হবে কয়টা, নিশ্চয়ই 8টা, তাহলে এখানে আমরা 4 না দিয়ে দেবো 8। এখন যতগুলো পানি থাকবে তার দ্বিগুণ সংখ্যক কী লিখতে হবে আমাদের, H প্লাস লিখতে হবে। আর H প্লাসটা আসে কোথা থেকে, অ্যাসিড থেকে আসে বা অম্লীয় মাধ্যম থেকে আসে, তাহলে এখানেও নিশ্চয়ই আমাদের 8 লিখতে হবে। ওকে, খেয়াল করো এখন আমরা আরেকটু জিনিস যদি দেখি, এইখানে 5Fe2 অর্থাৎ এখানে 10টা ফেরাম আছে, বাট এখানে আমাদের কয়টা ফেরাম আছে, 5টা, তাহলে এটাকে আমরা মুছে নিশ্চয়ই 10 লিখব। এবার আমরা ফাইনালি সবগুলা মৌলের সংখ্যা হিসাব করি। পটাশিয়াম 2টা আছে, এখানেও পটাশিয়াম 2টা আছে, তার মানে পটাশিয়ামের সঙ্গে মিলছে। ম্যাঙ্গানিজ 2টা আছে, এখানেও ম্যাঙ্গানিজ 2টা আছে। অক্সিজেন এখানে 8টা আছে, এই পানির ভিতরে অক্সিজেন 8টা আছে। মনে রাখবা জারণ বিজারণ বিক্রিয়ায় যে পানিটা উৎপন্ন হয় তার হাইড্রোজেন আয়ন অর্থাৎ H প্লাস আয়নটা আসে অ্যাসিড থেকে, এবং অক্সিজেন যে আয়ন, অক্সিজেন আয়নটা আসে জারক থেকে। এখন অ্যাসিড যদি প্রয়োজনীয় সংখ্যক H প্লাসের যোগান না দিতে পারে তখন বিজারক অবশ্যই পানির H প্লাসের যোগান দিবে। খেয়াল করো এখানে সালফেট আছে কয়টা, 10টা, আর এখানে আছে 8টা, টোটাল হয় করে 18টা। তাহলে এইখানে সালফেট আছে 2টা আর একটা 3টা, আর এখানে আছে 3 5 15, অর্থাৎ 15 বার 3 18টা। তাহলে আমি সালফেট মূলগুলো সমতা আছে। ফেরাম আছে এখানে 10টা, এখানেও 10টা, তাহলে আমি বলতে পারি আমাদের এখানে সবগুলো মৌলের একটা সমতা আছে। তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা সমতাকরণ বিক্রিয়া হবে এটা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আর যারা এখনও বুঝো নাই তারা বারবার ভিডিওটা দেখতে থাকো, আর বারবার ভিডিও দেখতে থাকলে আশা করি তোমরা সমতাকরণ বুঝে যাবা। এবারে আমরা আসবো সমতাকরণের ম্যাথে। সো আমাদের সমতাকরণ শেষ, আমরা এখন চলে আসি সমতাকরণের ম্যাথে। জারণ বিজারণের সমতাকরণ পড়তেছিলাম, এখন আমরা একটু জারণ বিজারণের ম্যাথ দেখব, কারণ বোর্ড পরীক্ষায় আমাদের গ নম্বরে জারণ বিজারণের সমতাকরণ আসবে, আর ঘ নম্বরে সাধারণত জারণ বিজারণ থেকে ম্যাথ চলে আসে। এবং এখানে কিন্তু প্রায় অলওয়েজ একই টাইপের একটা ম্যাথ থাকে, যে লোহার তারটির ভর কত, বা লোহার তারটিতে শতকরা ভেজালের পরিমাণ কত, এই ধরনের ম্যাথই কিন্তু বারবার ঘুরাই ফেরে প্রত্যেকবারই বোর্ড পরীক্ষায় আসে, এবং বিভিন্ন ভার্সিটি পরীক্ষায়ও কিন্তু এই ধরনের কোশ্চেন আসে, এবং ইঞ্জিনিয়ারিংয়েও কিন্তু সেম কোশ্চেনই দেখা যায় বারবার আসে। ওকে, সো এখন আমরা একটা ম্যাথ পাইছি যেখানে লেখা, এক টুকরা লোহার তারকে H2SO4 অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.03 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণের 27 মিলিলিটার প্রয়োজন হয়। লোহার তারটির ভর কত, লোহার তারটির ভর কত। সো ফার্স্ট অফ অল আমাদেরকে একটু প্রথম লাইনটা পড়ে বিক্রিয়াটা নির্ণয় করতে হবে। দেখো এক টুকরা লোহার তারকে আমরা H2SO4 অ্যাসিডে দ্রবীভূত করব, তাহলে লোহার তার মানে Fe, তার সঙ্গে যদি আমরা H2SO4 যুক্ত করি তাহলে উৎপন্ন হয় FeSO4 প্লাস H2SO4
এরপরে দেখো যে সম্পূর্ণরূপে জারিত করতে। এখন অনেকেই বলতে পারো যে ভাই এখানে H2SO4 কেন উৎপন্ন হলো। দেখো আমাদের এখানে কিন্তু সম্পূর্ণরূপে এখানে জারিত হয়নি, এই কারণেই কিন্তু H2SO4 উৎপন্ন হয়েছে। যদি সম্পূর্ণরূপে জারিত হইতো তাহলে FeSO4 প্লাস শুধুমাত্র হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হইতো, কিন্তু প্রশ্নে বলা আছে সম্পূর্ণরূপে জারিত করতে আবার কি যুক্ত করা হয়েছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তার মানে এই দ্রবণের সঙ্গে আমরা আবার কি যুক্ত করছি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তার মানে আমাদের আলটিমেট রিয়াকশনটা আসতেছে FeSO4 প্লাস H2SO4 প্লাস KMnO4। এখন খেয়াল করো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, সমতা করতে হবে। তো আমরা কিন্তু একটু আগে এই বিক্রিয়াটা সমতা করে আসছি। সমতা করে আমরা এরকম পাইছিলাম যে 10 FeSO4 প্লাস 8 H2SO4 প্লাস 2 KMnO4 5 Fe2SO4 হোল 3 প্লাস 2 MnSO4 প্লাস 8H2O প্লাস K2SO4। সো এটাই ছিল আমাদের সমতাকৃত সমীকরণ। এখন খেয়াল করো এখান থেকে আমাদের কাকে কাকে দরকার হবে। এখান থেকে কিন্তু আমাদের এইটুকু টোটালি উৎপাদ সাইনের কোনো দরকারই নেই, আমাদের শুধু লাগবে যে এই FeSO4 এবং KMnO4 এর। কারণ দেখো আমাদের নির্ণয় করতে বলছে কি লোহার তারের ভর, লোহাটা আছে কোথায়, এখানে আছে, আর তার সঙ্গে কার ডাটা দেওয়া আছে, KMnO4 এর ডাটা দেওয়া আছে, তাহলে আমাদের এইটুকুর ভিতরে সম্পর্ক লাগবে। তাহলে আমরা এই যে বিক্রিয়া আছে এই বিক্রিয়া থেকে এভাবে লিখতে বল KMnO4 ইকুইভ্যালেন্ট 10 মোল FeSO4। ওকে, তো 10 মোল FeSO4 মানে কি, 10 মোল নিশ্চয়ই Fe2 প্লাস, তাহলে SO4 বাদ দিয়ে আমরা Fe2 প্লাস লিখলেও আমাদের কোনো ভুল নেই, কারণ আমাদের এখানে শুধুমাত্র লোহার তারের ভর নির্ণয় করতে বলছে। তাহলে আমরা FeSO4 বাদ দিয়ে Fe2 প্লাস লিখতে পারি। এখন খেয়াল করো 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 10 মোল Fe2 প্লাস, তাহলে এটাকে আমরা যদি আরেকটু হিসাব করে শর্ট করি তাহলে এভাবে লেখা যায় যে 1 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল Fe2 প্লাস। ওকে, সো এখন একটা জিনিস চিন্তা করো, 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে এভাবেও দেখা যায় যে 1000 মিলিলিটার 1 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট 5 মোল Fe2 প্লাস। এটা মানে কি 5 ইন্টু 5.58 গ্রাম Fe2 প্লাস, কারণ 1 মোল ফেরামের ভর হচ্ছে গিয়ে তোমার 55.85, তাহলে হচ্ছে তোমার 5 মোলের ভর হতো 5 ইন্টু 55.85। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের এখানে দেওয়া আছে কত, 0.03 মোলার KMnO4 27 মিলিলিটার দ্রবণ। তাহলে 27 মিলিলিটার 0.03 মোলার KMnO4 ইকুইভ্যালেন্ট 5 গুণ 55.85 গুণ 27 গুণ 0.03 বাই 1000/1। সো এই হিসাবটা তোমরা করবা। সো আমাদের আলটিমেটলি রেজাল্টটা হচ্ছে 0.2304 গ্রাম Fe। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে লোহার তারটা ছিল সেই লোহার তারের ভর এত গ্রাম। এখন এখান থেকে তোমরা যখন বোর্ড বইয়ের ম্যাথগুলো সলভ করবা দেখবা যে লোহার তারের হচ্ছে শতকরা ভেজাল নির্ণয় করতে বলছে, এগুলা অনেক আরও ইজি, ঠিক আছে, তোমরা একটু দেখলেই বুঝতে পারবা। সো একটা কথা হচ্ছে জারণ বিজনের এই ম্যাথগুলোতে তোমরা যদি এক্সপার্ট হতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর সমতাকরণে যদি আরও এক্সপার্ট হতে চাও তাহলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো এরপরে আমরা দেখব, দেখো জারণ বিজনের দুইটা পদ্ধতি ছিল, একটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতি আর একটা হচ্ছে জারণ সংখ্যার সাহায্যে সমতাকরণ পদ্ধতি। তো আয়ন ইলেকট্রন পদ্ধতি কখন আমরা অ্যাপ্লাই করব, যখন আমরা বোর্ড পরীক্ষা বা আমাদের কলেজের পরীক্ষাগুলোতে আমরা অংশগ্রহণ করব তখন। কিন্তু আমরা জারণ সংখ্যার সাহায্যে যে পদ্ধতি অ্যাপ্লাই করবো এটা হচ্ছে সাধারণত বুয়েট বা ভার্সিটি পরীক্ষা অ্যাপ্লাই করবো, এবং এটাকে অনেকে শর্টকাট পদ্ধতি বলে। তো এখন আমরা এই শর্টকাট মেথডটা শিখবো। তবে এই শর্টকাট মেথড শেখার আগে অবশ্যই তোমরা একটু বই থেকে ভালো করে যে একটা ছক আছে জারক এবং বিজারক বিক্রিয়ার পরে কী অবস্থায় পরিণত হয় সেই ছকটা ভালো করে মুখস্থ করবা, এবং এই সমতাকরণের যে পদ্ধতিটা বর্তমানে শিখাইলাম অর্থাৎ তোমার আয়ন ইলেকট্রন পদ্ধতি, এই আয়ন ইলেকট্রন পদ্ধতি ভালো করে করবা। কেউ তার আগে এই জারণ সংখ্যার সাহায্যে সমতাকরণ পদ্ধতিতে আসবা না, তাহলেই তোমাদের একটু জিনিসটা কঠিন লাগবে, কিন্তু আসলে জিনিসটা অনেক ইজি। তোমরা যত বেশি আয়ন ইলেকট্রন পদ্ধতি প্র্যাকটিস করবা জারণ সংখ্যার সাহায্যে তোমরা তত দ্রুত অ্যান্সার করতে পারবা। সো আমরা এখন জারণ সংখ্যার সাহায্যে সমতাকরণ করা দেখব।